আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের জামানতে প্রায় সব ক্ষেত্রে, প্রায় বলতে কি ১০০% ক্ষেত্রে চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা, মবতন্ত্র, মববাজি, যা কিছু মন্দ এ সমাজে বহুকাল ধরে চলে আসছে, এটাই এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। অন্যদিকে এই সকল মন্দ বিষয় সমাজ ধারণ করার জন্য, রাষ্ট্র ধারণ করার জন্য যে একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার, যে একটা উন্নয়ন দরকার, এটি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রত্যেকটি মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারেরও কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, তার হাতে কোনো টাকা নেই। ফলে টাকা উপার্জনের জন্যে সরকার এমন এমন জায়গাতে হাত দিয়েছে আগামী বাজেটে, যেটি দরকার কিন্তু নজিরবিহীন। আবার এটি সামাল দেওয়া সরকারের জন্য সত্যিকার অর্থেই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা বলে নেই সেটি হলো যে আমাদের এই সরকারি প্রশাসনে, মিলিটারি, জুডিশিয়ারি, সিভিল সার্ভিস, পুলিশ, সব ক্ষেত্রে আওয়ামী লীগ জমানাতে যে দলবাজি হয়েছিল তার চেয়ে আরও নির্মম এবং নিষ্ঠুর দলবাজি হয়েছিল ইউনূস জমানাতে। আওয়ামী লীগের লোকজন অনেকে দূরে সরে গেছে, অনেকে ঘোমটা পড়েছিল, অনেকে গুপ্ত হয়ে গিয়েছিল এবং অনেককে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই বিশাল যে শূন্যতা, সেই শূন্যতার জায়গাগুলো নিয়ে জামাত, এনসিপি টানাটানি করেছে। এরপর কিছু কিছু পদ পদবি রীতিমতো যাকে বলা হয় টেন্ডার হয়েছে। এই পদে যাওয়ার জন্য আসলে কে কত যোগ্য, কে কত টাকা দিতে পারে, আর কে কত লবি মেনটেন করতে পারে, এইভাবে অতি আশ্চর্যজনক কিছু নিয়োগ হয়েছে, যেখানে দেখা গেছে যে আওয়ামী লীগ করে, দুর্নীতিবাজ, কিন্তু ক্ষমতায় টিকে গেছে। আবার আওয়ামী লীগ করে না, ভালো কর্মকর্তা, কিন্তু এই যে একটা উত্থান পতন, সেই উত্থান পতনের মধ্যে অনেকে চাকরি থেকে বাদ পড়েছেন। এর ফলে কি হলো, পুরো প্রশাসন যন্ত্রে যে গতি থাকা দরকার, স্বচ্ছতা থাকা দরকার, ধারাবাহিকতা থাকা দরকার এবং জনগণকে সেবা দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র যেভাবে কাজ করবে সেটা একেবারে মুখ থুবড়ে পড়েছে। ফলে যে যত বড়ই গাল ভরা গল্প করুক না কেন, কোনো সরকারি অফিসে গিয়ে জনগণ সেবা পাচ্ছে না। আর জনগণ যখন সেবা পাচ্ছে না, সেখান থেকে সরকারের যে রেভিনিউ কালেকশন, সেটা মারাত্মকভাবে সেখানে অবদমিত হয়েছে। জনরোষ কোন পর্যায়ে পৌঁছে গেছে যে ভ্যাট আদায় করার জন্য কর্মকর্তারা মাঠে যাচ্ছেন। এমনি এক কর্মকর্তা গেছেন যিনি আসলে আসল কর্মকর্তা না, ভুয়া কর্মকর্তা, কিন্তু পাবলিক তাকে ধরে বেদম পিটিয়েছে। এরপরে যেভাবে পুলিশকে টানিয়ে রাখা হয়েছিল সেইভাবে তাকে টানিয়ে রাখা হয়েছে, মেরে তার গালের যে মানচিত্র, সেই মানচিত্র পাল্টে দেওয়া হয়েছে। সরকার সম্মান বাঁচানোর জন্য বলছে এটি ভুয়া, মানে ভ্যাট কর্মকর্তা, কিন্তু ভুয়া ভ্যাট কর্মকর্তা না হয়ে যদি ওই বাজারে অরিজিনাল ভ্যাট কর্মকর্তা হতো, তাহলে ভ্যাট কর্মকর্তাদের সম্পর্কে জনরোষ যে পর্যায়ে গেছে, পরিস্থিতি এর বাইরে যেত না। এভাবে আয়কর বিভাগ, এভাবে কাস্টমস, এভাবে পুলিশ, সব ক্ষেত্রে যখন মানুষের যে রাগ, ক্রোধ ওই পর্যায়ে চলে আসবে, তখন এই রাষ্ট্র চালানোর ক্ষমতা সরকারের থাকবে না। এই জিনিসগুলো তৈরি হয়েছে মূলত দলবাজির কারণে, শূন্যতার কারণে, এবং এটা ধারাবাহিকভাবে কাউকে দায়ী করা যাবে না। অর্থাৎ
অতীতে যারা করেছে, পরবর্তীতে যারা এসেছে, তারা তাদের দলবাজি না কমিয়ে বরং বাড়িয়ে দিয়েছে। আপনাদের মনে আছে যে 2001 থেকে 2006 পর্যন্ত একটি সরকার চলেছিল, বিএনপির সরকার। আজকের দেশে যা কিছু অন্যায় ঠিক ওই সময়টাতে শুরু হয়েছিল। এই যে আন্ডারওয়ার্ল্ড, সেই সময়ের কালা জাহাঙ্গীর, সেই সময়ের অন্য যে সকল, সেই যে ডাকাত শহীদ, তারপরে শেষে ডেভিড, অন্যান্য যারা খুব কুখ্যাত দস্যু এবং কুখ্যাত আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলেন, তারা নামে বেনামে আবার এই সময় ফিরে এসেছে। যদিও শেখ হাসিনার জমানাতে এই ডনগিরিটা ছিল না, চাঁদাবাজি ছিল, কিন্তু সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে ডনগিরি ছিল না, এই ডনগিরি চলে এসেছে। ওই সময়টাতে প্রথম ব্যাংক পাড়াতে একজন বাকের নামে একজন সেই সিবিআই নেতার তৈরি হয়েছিল। সমস্ত ব্যাংক পাড়াতে তার দাপটে কে এমডি, কে চেয়ারম্যান, কে কি ডাজ নট ম্যাটার, বাকের যা বলবে তাই হবে। সেই বাকের মরে গেছে, কিন্তু এখন হাজার বাকের পুরো আর্থিক খাতে দানব হয়ে দেখা দিয়েছে। কোন একটা ব্যাংকের হয়তো সিবিআই কর্মকর্তা, সরকারি ব্যাংকের, বা ডিএমডি বা জিএম, যে কোনো একজন রাজনৈতিক পরিচয় নিয়ে ওই সেই এক একটা ব্যাংকে বাকের ভাই হয়ে পুরো আর্থিক খাতকে তছনছ করে দিচ্ছে। এবং সেখানে এই শেখ হাসিনার পতনের পর থেকে ইউনূস জামানাতে যে মব হয়েছে, সেই মব এখন আরো বেড়ে গেছে। নিয়োগ, বদলি, প্রমোশন, সব ক্ষেত্রে প্রথমত টাকা, দ্বিতীয়ত অযোগ্যতা, তৃতীয়ত আনুগত্য। এই জিনিসগুলো না থাকলে কোনো কর্মকর্তা সামনে এগোতে পারছেন না পুরো আর্থিক সেক্টরে, ব্যাংক এবং বিমাতে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। সরকারে যারা মন্ত্রী রয়েছেন, তাদের কারো কথা মানে সামনে যখন আসছে সেটা ট্রল হয়ে আসছে, নেতিবাচক অর্থে আসছে, ঠাট্টা মশকরার জন্য আসছে। কিন্তু সরকারের কথা মানে মন্ত্রী বা এমপি কোনো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই কথার ব্যাপারে দেশের প্রেস অ্যান্ড মিডিয়া যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, এবং জনগণ তাদের কথা শুনেছে। এরকম সিঙ্গেল ঘটনা গত এই 2 মাসে ঘটেনি। ইউনূস জামানাতে যেভাবে প্রেস সেক্রেটারি শফিক সাহেব, আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এই মানুষগুলো কথাবার্তা বলতেন, এগুলোকে মিডিয়ার সামনে আনতে অ্যাজ এ নুইসেন্স হিসেবে, যেন এদের সম্পর্কে মানুষের রাগ হয়, এদের কথা শুনলে মানুষ ক্রোধান্বিত হয়, এবং এদের কথা শুনলে লোকজন ইউনূস সাহেবের উপর রাগ হয়ে যায়। এই জমানাতেও একই ঘটনা ঘটছে। মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবার কথাবার্তা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে মূলধারার গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে, কখনো উলঙ্গভাবে, কখনো খুব ইন্টেলেকচুয়ালি, খুব কৌশলে এদেরকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেগুলো আলটিমেটলি ট্রলের শিকার হচ্ছে। এবং সরকার যে একটা বোগাস বউ, সরকার যে একটা ফাঁপা বেলুন, তার যে কোনো ক্ষমতা নেই, এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যে যোগ্যতম নয়, সেই জিনিসগুলো ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী পদে জনাব তারেক রহমান সাহেব আছেন, কেবলই মাত্র তার কথাবার্তা মিডিয়াতে আসছে, কিন্তু তার কথার মধ্যে চমক বেশি, আশ্বাস বেশি, স্বপ্ন বেশি, দিক নির্দেশনা নেই। আর তার কোনো একটি বক্তব্য টু দি পয়েন্টে, অ্যাজ এ অর্ডার, অ্যাজ এ রয়্যাল অর্ডার, রাজকীয় অর্ডার হিসেবে এটি বাস্তবায়িত হয়েছে, এরকম কোনো নজির নেই। ফলে কি হচ্ছে, তিনিও কিন্তু ট্রলের শিকার হচ্ছেন, প্রচণ্ডভাবে ট্রলের শিকার হচ্ছেন তিনি এবং তার পরিবার। এরপর আমরা চাঁদাবাজির দিকে আসি। সারা ঢাকা শহরে চাঁদাবাজি একটা পুরনো রোগ। এই রোগ এখন রীতিমতো ক্যান্সার রূপে ছড়িয়ে পড়েছে। এই রোগ একই সঙ্গে ক্যান্সার, মরণঘাতী ক্যান্সার। এর থেকে মানে এই চাঁদাবাজরা যদি আপনাকে টার্গেট করে, চাঁদা আপনাকে দিতে হবেই। ক্যান্সার যেভাবে আপনার দেহকে আক্রমণ করে, রেডিয়েশন ছাড়া
আপনি কখনো এদেরকে ছাড়াতে পারবেন না। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে ক্যান্সার এমনভাবে আপনাকে আক্রমণ করে যে রেডিয়েশন দিলেও কাজ হবে না, আপনি মরে যাবেনই। এভাবে আমাদের সমাজে এখন চাঁদার জন্য সিন্ডিকেট হয়েছে, চাঁদার জন্য লাইসেন্স হচ্ছে, চাঁদার জন্য কার্ড তৈরি হচ্ছে, আইডেন্টি কার্ড তৈরি হচ্ছে, চাঁদাবাজদের গডফাদার তৈরি হচ্ছে, তার সঙ্গে অন্য সবাই জড়িত হয়ে গেছে। পুলিশ থেকে শুরু করে অন্য সরকারি অফিসে যে দলবাজি হচ্ছে, একজন পুলিশ কর্মকর্তা ডিআইজি র্যাঙ্কের, ঢাকার ডিআইজি, তার যে বক্তব্য, সেই বক্তব্য ইতিপূর্বে কখনো এরশাদের আমলে কিংবা আগের বিএনপি আমলে কিংবা শেখ হাসিনার জামানাতে এই ধরনের কথা একেবারে একটা ওসিও বলেনি, একটা কনস্টেবল, এমনকি একটা চৌকিদারও বলেনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়েত তাকবীর, আল্লাহ আকবার, আমি জামাতের কর্মী ছিলাম, আমি বিএনপির কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগের কর্মী ছিলাম, এই কথা এই প্রথম একজন ডিআইজি, ধরে নেওয়া হয় তিনি আইজি হবেন, তেয়ার মুখ দিয়ে বের হলো। ইট মিনস তেলবাজি, দলবাজি, এটি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সবাই মনে করছে এটা করা ছাড়া তাদের ভাগ্যে প্রমোশন জুটবে না, তাদের চাকরি থাকবে না। তাদের মালিক এবং মালিকিন যারা আছেন, প্রভু যারা আছেন, বা তাদের যাকে বলা হয় নিজেদেরকে মানে যারা কৃতদাস মনে করেন, সেই কৃতদাসী যারা মাস্টার, সেই মাস্টার যারা আছেন তারা মনে করছেন যে এখানে যোগ্যতার বিষয় না, যে যত পারো তেল মারো, নির্ভয়ে, নিশ্চিন্তে, নির্ভাবনায় যত তেল মারবে তত বেশি সফলতা পাবে। এই 2 মাসে তেলে তেলে সয়লাভ হয়ে গেছে সবকিছু। এরপর আপনি আসেন যে চাঁদাবাজি গেল, তেলবাজি গেল, দলবাজি গেল, এরপর হলো নীতি এবং নৈতিকতা। নীতি এবং নৈতিকতার যে জায়গাগুলো রাষ্ট্রে থাকে, সেই জায়গাগুলো একটিও পুনর্গঠিত হয়নি। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে আরো যা কিছু রয়েছে, সংবাদপত্র জগৎ, মানে এই সংবাদপত্র জগতে একটা সময় ধরেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফরজানা রূপা, মুন্নি সাহা, এরকম অনেকে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তারা দালালি করতেন এবং এগুলো নিয়ে আমরা ট্রল করতাম। এখন আসলে এমন সব বুড়া বুড়া মানুষ, বয়স্ক মানুষ, এক পা কবরে এক পা বাইরে, সেই মানুষগুলো সাংবাদিকতার নামে এমন সব দালালি করছে, এমন সব ব্যবসা বাণিজ্য করছে, টাকা, ক্ষমতা, নারী, লোভ নিয়ে এমন সব বিশ্রী সব কাণ্ড করছে, এগুলো দেখা যায় না। এবং এদের এই কর্মে পুরো সংবাদপত্র জগতে অভিশাপ অনিবার্য, কোনো সন্দেহ নেই। এত উঁচু পর্যায়ের দালাল আমাদের দেশে কখনো ছিল না। একেবারে যাকে বলা হয় যে মানুষগুলো মানে দালালি করবে, এরকম কল্পনাও 3 মাস আগে যারাদের করা যেত না, এখন তারা দালালি শুধু নয়, মালিকের জুতা চাটা শুধু নয়, মালিককে বলে যে আপনি ওই জুতোয় যত ময়লা লাগাবেন আমার চাটতে তত সুবিধা হবে, এই পর্যায়ে নড়াচড়া করছে। দেশ এবং বিদেশের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ সংবাদপত্র জগতের, যাদের কর্মজীবন শুরু হয়েছিল 500 টাকা ঘুষ দিয়ে, যারা চাকরি করতেন বিভিন্ন জায়গাতে, বেতন পেতেন 5,000 টাকা, কিন্তু 50,000 টাকা ঘুষ দুর্নীতি করে বিভিন্ন কোম্পানি থেকে যারা মাসোহারা নিতেন, ধরেন সেই 2001-2 সনে সেই লোকগুলো আবার ফিরে এসেছে প্রত্যেকটা মন্ত্রীর দপ্তরে, প্রধানমন্ত্রীর দপ্তরে, তাদের অবাধ বিচরণ। এবং এই যে ইসলামী ব্যাংকে বা ইসলামী ব্যাংকগুলোতে এখন যা কিছু হচ্ছে, কয়েকটি পত্রিকায় ইতিবাচক নেতিবাচক লেখালেখি হচ্ছে, কেউ এস আলমের পক্ষে, কেউ এস আলমের বিপক্ষে। এবং এইগুলোতে এই দুর্নীতিবাজ সিন্ডিকেট, যাদের সঙ্গে সরাসরি ক্ষমতার কেন্দ্রের একটা সম্পর্ক আছে, এরকম দুর্নাম আছে, তারা ছড়িয়ে পড়েছে। ফলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
বলতে হচ্ছে। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, জঘন্য হচ্ছে, আর এই জঘন্য পরিস্থিতি দিয়ে সরকারের যে ন্যূনতম লাভ হবে না, বরং আরো বহু দায়, বহু দেনা সরকারকে শোধ করতে হবে, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।